হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। যদিও আজকালকার যেসব খবর পড়ছি আমাদের সোনার বাংলা নিয়ে, খুব একটা মন মেজাজ ভালো রাখতে পারছি না। যাই হোক, আজকে আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি। জায়গাটা আসলে এমন একটা জায়গা যেখানে আমরা মানুষরা আসলে জায়গাটার কথা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কবরস্থান। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, ভাবলাম যে এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা আর হতে পারে না, বিকজ লাস্ট ঠিকানা তো আমাদের সবার এখানেই। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু আসলে আমার খুব প্রিয়, কারণ এখানে খুব সুন্দর, খুব শান্তি, সব কিছু প্রশান্তিতে ভরা আর কি। তো যাই হোক, আজকে যে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইডেনের রেপ কালচার। তো একটা ছোট কথা দিয়ে শুরু করি। আমি আমার বাচ্চাদেরকে না, ওদেরকে যে আমি বড় করছি, ওদেরকে কিন্তু আমি সবসময় বলি যে আমাদের বাংলাদেশ হচ্ছে খুব সুন্দর একটা দেশ, আ পিস অফ হেভেন। বাংলাদেশের কথা যখনই উঠে তখনই আমি ওদেরকে বলি যে মানে এটা একটা অদ্ভুত, পৃথিবীতে একটা অদ্ভুত, একটা সুন্দর, ভালো একটা জায়গা। তো এভাবেই আমার বাচ্চারা কিন্তু বড় হয়ে উঠছে। বাংলাদেশ সম্পর্কে ওরা এটাই জানতো। তো একদিন আমার ছেলে স্কুল থেকে আসলো। স্কুল থেকে এসে তার মন খুব খারাপ। সে আমাকে জিজ্ঞেস করলো যে, "মা, তুমি জানো যে বাংলাদেশে নাকি মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না?" সেদিন আমার মনটা এবং নিজের কাছে নিজে আসলে অনেক ছোট হয়ে গিয়েছিলাম। কারণ আমি তো ওকে আর মিথ্যা কথাটা বলতে পারিনি যে আসলে আমাদের এখন পর্যন্ত 70% to 80% মেয়েরা স্কুলে যাওয়া তো দূরের কথা, তাদের কোনো নিরাপত্তা, যে তারা সুন্দরভাবে হেঁটে যাবে রাস্তা দিয়ে, সেটারই নিরাপত্তা নেই। তো যাই হোক, এটা আমরা যতই যাই বলি না কেন, বিদেশের বাবা মারা বাচ্চারা স্কুলে যায়, ওরা সব কিছু ওখান থেকে পুরো ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে। সেভাবে আমাদের সোনার দেশ বাংলাদেশ সম্পর্কেও জানতে পারে। এই আর কি। তো যেটা বলছিলাম সুইডেনের রেপ কালচার নিয়ে। আমি কিন্তু সুইডেনে থাকি প্রায় ১ যুগ হয়ে গেছে, ১২ বছরেরও বেশি হবে আমি এখন সুইডেনে আছি। তো সুইডেনে যখন এমনি তো বেশিরভাগ সময় শীতকাল থাকে, শীতকালে কিন্তু সবাই কোট জ্যাকেট পরা থাকে কারণ প্রচুর ঠান্ডা। কিন্তু যখন গরমকাল আসে, সামার টাইমে, তখন কিন্তু সবাই খুব ছোট ছোট কাপড় পরে, খুব ছোট ছোট শর্টস পরবে, মিনি স্কার্ট পরবে, আর টপস পরবে, সব স্লিভলেস। আর পেট দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। ওরা কিন্তু পরে এটা ওদের শরীর দেখানোর জন্য না, ওরা এটা পরে কারণ এখানে এত প্রচণ্ড সামার টাইমে গরম লাগে, এর জন্য পরে। তো যাই হোক, পড়ার তো পড়তেই পারে, বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে সুইডেনের যে ছেলেরা, আমি এখন পর্যন্ত অনেক, এই ভিডিওটা বানানোর আগে অনেকক্ষণ ধরে আমি বসে বসে চিন্তা করা বা মনে করার ট্রাই করছিলাম যে একবারও কেমন হয়েছে যে কোনো ছেলেকে দেখেছি যে পায়ের দিকে তাকিয়ে আছে বা কারো শরীরের দিকে তাকিয়ে আছে বা একটা কোনো বাজে মন্তব্য করেছে। এবং বিশ্বাস করুন, আমি এতক্ষণ ধরে চিন্তা করো একটা, এই ১২ বছরে একটা মুহূর্ত বা একটা দিনের কথা আমি মনে করতে পারলাম না যেখানে আমি আমাকে অথবা অন্য কোনো মেয়েকে কোনো খারাপ মন্তব্য বা কোনো খারাপ ইঙ্গিত, ইশারা এগুলোর ভিতর দিয়ে যেতে হয়েছে। আর এখানকার ছেলেরা কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ দেখতে, এবং আমাদের বাংলাদেশের যে পুরুষরা, তাদের কথা বলছি, তাদের থেকে কিন্তু কোনো অংশেই তাদের শরীরের শক্তি কম নয়, এবং বরঞ্চ আরও বেশি। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে ভদ্রতা কাকে বলে। তারা যেভাবে একটা মেয়েকে সম্মান করে, এবং এটাও বলে রাখি, আমাদের দেশে তো মুসলিম প্রধান কান্ট্রি, আমরা সবাই মুসলিম, আমরা ধর্ম মানি, অনেক কিছু ফেসবুকে বড় বড় স্টেটাস দেই। এখানের কিন্তু বেশিরভাগ মানুষরাই ধর্মে বিশ্বাস করে না, ওরা কোনো ধর্মেই বিশ্বাস করে না। তো যেই মানুষরা কোনো ধর্মে বিশ্বাস করে না, যার কোনো ভয় নেই, তারা কিন্তু যা ইচ্ছা তা করতে পারে, তাই তো? কারণ তাদের তো কোনো সীমাবদ্ধতা নেই, তাদেরকে কেউ ডাক দিচ্ছে না, কেউ কিছু বলছে না। অথচ আপনারা অবাক হয়ে যাবেন, এবং আমার মনে হয়, আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে যে আমাদের দেশের যেসব এই পুরুষরা, ছেলেরা আছে, এদেরকে কানে ধরে এনে এই এই দেশের ছেলেগুলাকে দেখাতে যে এত অদ্ভুত সুন্দর, এত এত দেখতে এক একটা সিনেমার নায়কেরকেও হার মানায়। এইসব ছেলেদের কিন্তু, আমি সুন্দরের কথাটা বারবার উল্লেখ করছি,
কারণ হচ্ছে এটা কিন্তু খুব সহজ। একটা একটা সুন্দর ছেলে আমরা এটাই বলি যে সুন্দর হলে ওরা অনেক কিছুই আরো বেশি করতে পারে। অথচ আমার এই যে ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত করে এইসব ছেলেরা কিন্তু এখন পর্যন্ত বিন্দুমাত্র অসম্মান দেখায় না একটা মেয়েকেও। সেই মেয়েটা তাদের বয়সী তার বান্ধবী হোক, তার মা আর বোনের কথা তো বাদই দিলাম, বাইরের কোনো একেবারে অপরিচিত কোনো মেয়ে হোক। এবং এখানে মেয়েরা কিন্তু যথেষ্ট সামার টাইমে খোলামেলা মেলা কাপড় পরে, এবং এখানে কিন্তু তাতে কিন্তু কারো কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আমাদের দেশে যখন কোনো রেপ হয় বা যখন কোনো কিছু হয়, সব ছেলেরা একদম তেড়ে এসে বসে যে এটা সব মেয়েদের দোষ, কারণ তোমরাই তো আমাকে উস্কাচ্ছ, কারণ তোমরাই এরকম কাপড় পরছো, তোমরা ঠিকভাবে ওড়নাটা গায়ে দিচ্ছ না, তোমরা ঠিকভাবে তোমার ওই যে পাটা আমি একটু করে দেখে ফেলেছি, বাস এটাতে আমার সমস্যা। কেন ভাই, আপনাদের এত কেন সমস্যা হয়? আমার খুব মানে আসলে লজ্জা, এত লজ্জা লাগে, আমার খুব লজ্জা লাগে সবচেয়ে বেশি। কারণ আমি এখন আর আমার বাচ্চাদেরকে আগে আমরা কিন্তু প্রায় বাংলাদেশের খবর দেখা বা আগে মানে বেশ আগের কথাই বলছি, আমি প্রায় দেখাতাম, কিন্তু এখন আর দেখাই না আমি। কারণ এখন মনে হয় যে ওরা যেটা দেখে বড় হচ্ছে বা যেটা আমি ওদেরকে বোঝানোর ট্রাই করছি যে আসলে আমাদের দেশটা খুব সুন্দর, খুব ভালো, আসলে এটা পুরোটাই মিথ্যা। আর আমরা মানুষরা বাঙালি হিসেবে সেটা পুরোপুরি প্রমাণ করে দিচ্ছি। এই যে ইদানিং যেভাবে সব ধরনের নোংরা কথাবার্তা, একটা মেয়ে যদি পোস্টও করে কোনো তার ফেসবুক পেজে বা কিছু, এমন টাইপের নোংরা কমেন্ট মানুষজন করে, মনে হয় যে একটা মেয়ের কোনো অধিকারই নাই যে সে তাকে কোনোভাবেই তাকে এক্সপ্রেস করতে পারে। কারণ একটা ছেলে কিন্তু যা ইচ্ছা তা লিখছে, করছে, কেউ কোনো কিছু বলছে না। আর আমার সবচেয়ে অবাক লাগে যে আপনারা ছেলেরা তো অনেক কিছুই করছেন, কই আমাদের মেয়েদের তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনাদের কেন এত সমস্যা হচ্ছে? আপনারা কেন আপনাদেরকে কন্ট্রোল করতে পারছেন না? আবার আপনারাই কিন্তু সেই মানুষ যারা দাবি করছেন যে আপনারা ভীষণ ধর্ম অনুরাগী। আপনাদের এবং ধর্ম, আমি কিন্তু শুধু কথাটা বারবার বলছি কারণ ধর্মে, আমাদের প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা আছে যে সবাইকে সম্মান করা, সবার সাথে সুন্দর ব্যবহার করা, এগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মেই, কোনো স্পেসিফিক কোনো ধর্মে কিন্তু কখনো খারাপ কিছু বলা থাকে না। তো এত যে ধর্মপ্রাণী আমরা, এই যে সাউথ ইস্ট এশিয়ান এইসব কান্ট্রিগুলা, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, এই যে এত এত ধর্ম করে সবাই জান দিয়ে দিচ্ছে, তাদের আজকে এই অবস্থা কেন? তাদের কারণে আমাদের একটা মা, একটা বোন কেন ঘর থেকেই বের হতে পারে না? এত খারাপ কেন যে রাত্রেবেলা, আমি এখানে কিন্তু জানেন যে আমি রাত্রেবেলা অনেক রাতে হাঁটতে বের হই, অনেক রাতে, আমার একটা ফোঁটাও ভয় লাগে না। আমি আমার মেয়েকে নিয়ে বের হই, আমার একটা ফোঁটাও ভয় লাগে না যে আমাকে কেউ এখন এসে অ্যাটাক করবে, আমাকে কেউ কিছু বলে বসবে, আমার একেবারেই এগুলো ভয় লাগে না। তো আমার সবচেয়ে বেশি অবাক লাগছে, তো আপনারা কেন এই জিনিসটা আমাদের দেশে হতে দিচ্ছেন না? কেন আমাদের ছেলেদের মানসিকতা এত নোংরা, এত খারাপ হবে যে একটা মেয়ের ভয় পাবে ঘর থেকে বের হতো, সেটা রাতের বেলা তো দূরে থাক, দিনের আলোতেও ভয় পাবে। তো যাই হোক, এসব আসলে ইদানিং এগুলো পড়ে মানে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। আর আরেকটা কথা বলি যে আপনারা কিন্তু ইদানিং শুনতে পাবেন যে ইউরোপে একটা ভীষণ রেপ কেসেস শুনবেন, বা সুইডেনেও কিন্তু খবরে অনেক মাঝখানে ছাপা হয়েছিল, দেখবেন যে রেপটা একটু বেড়ে গেছে। তো আপনারা খুব অবাক হবেন যে হ্যাঁ, তুমি তো এইমাত্র এখন বলছো যে এত ছেলেরা ভালো। সেই রেপের কাহিনীটা আমি বলি যে সুইডেনে অনেকগুলো রেফিউজি, স্পেশালি মুসলিম কান্ট্রিগুলো থেকে আনা হয়েছে, যারা অনেক রেফিউজি, যাদের দেশ ছাড়া করতে হয়েছে এবং বিভিন্ন কারণে, যুদ্ধ, বিভিন্ন কারণে। সেই রেফিউজিগুলা তারা যখন এখানে আসলো, তাদেরও কিন্তু সেই একই অবস্থা। তারা এখানকার মেয়েদের লাইফ কিছুটা নড়বড়ে করে দিল, মানে চেষ্টা করলো। কারণ হচ্ছে তারা ওই সে একই প্রবলেম, তাদের সেই যে দেশের কালচার তারা এখানে নিয়ে আসলো, যে তারা এখানকার মেয়েদেরকে দেখে তাদের আর মানে ওরা সহ্য করতে পারছে না, উত্তেজিত হয়ে পড়ছে। আসলে বলতে পারেন মানে হাসি আসছে, হাসিটা আসলে রাগের কারণে হাসি আসছে আমার। যাই হোক, তো ওই রেপ কেসগুলো কিন্তু তাদেরকে নিয়েই হচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু আমাদের সুইডেনের পুরা পলিটিক্যাল যে ভিউটা, পলিটিক্যালি খুব একদম
ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, বিকজ এরকম আগে কখনো হয়নি যে এতগুলো রেফিউজিস এসেছে, আর এই কারণে যে টাইপের সমস্যাগুলো ফেস করতে হচ্ছে সবাইকে। তো যাই হোক, আমি আর কি বলবো, এই হচ্ছে এক কাহিনী। আর এখানে যখন এই যে এইসব দেশ থেকে এই যে সবাই যখন আসে, স্পেশালি যখন এই যে ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশের কথা বলছি, আগে কিন্তু একটা সময় ছিল ওরা কিন্তু খুব বিশ্বাস করতো, ওরা ভাবতো, এখানকার সুইডিশ মেয়েদের কথা বলছি, ওরা ভাবতো যে এই ছেলেগুলো আসলে সংসারী, ওদের সাথে থাকা যায় ভালো। কিন্তু এখন কিন্তু ওরা এত বেইমানিক, ওরা মানে সহ্য করতে করতে এবং দেখতে দেখতে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান এইসব ছেলেদের, ওরা কিন্তু এখন আর একটা ফোঁটাও বিশ্বাস করে না এইসব ছেলেদের। এবং ওরা জানে যে ওরা ইচ্ছা করে ওদেরকে বিয়ে করতে চায়, বিয়ে করে ওদেরকে এখানকার সিটিজেনশিপের জন্য তারপর ওদেরকে ছেড়ে দিবে। এবং এমন নির্মম সব কাহিনী আছে যে বাচ্চা হয়ে গেছে তাদের। ওই মেয়েটা কিন্তু একটা বিদেশি মেয়ে, স্বপ্ন দেখছে সে সংসার করবে এবং সংসার করছে সুন্দরভাবে, তাদের বাচ্চা আছে। ঠিক যখন সিটিজেনশিপটা হলো, ঠিক সেই মুহূর্তে ওদেরকে একদম কিক আউট করলো, ছেড়ে দিল, বাচ্চা সহ আলাদা করে দিল। এবং বাংলাদেশে যে বা তাদের নিজের পাকিস্তান বা যে দেশই হোক, তাদের দেশ থেকে সুন্দর একটা মেয়ে বিয়ে করে এনে এখানে সংসার করতে লাগলো। তো এই হচ্ছে আর কি আমাদের জাতি। আর এই জাতির উপর আসলে কোনো ভরসা নেই, এবং আমার মনে হয় না আগামী 100 বছরও আমাদের মানসিকতা কোনো মতেই চেঞ্জ হবে। বাট এইসব কারণে আসলে একটা জিনিস হচ্ছে, আপনারা এটা বুঝতে পারছেন কিনা জানি না, সেটা হচ্ছে এখানে কিন্তু বিশাল একটা মুভমেন্ট হচ্ছে, যেটাকে ফেমিনিজম বলে। আপনারা কিন্তু বেশিরভাগ ছেলেরাই ভয় পেয়ে যায় শুনলে, ও নারীবাদী, ও ফেমিনিস্ট, এই শব্দটা শুনলেই কিন্তু তারা খুব হেসে উঠে। কিন্তু আমি জানি হাসির আড়ালে আসলে ভয় কাজ করে, কারণ ছেলেরা নিজেরাও জানে যে এত বছর ধরে তারা যে সম্মানটা পেয়ে আসছে সেটা আদৌ তাদের প্রাপ্য নয়। সেটা শুধু শেখানো, আসলে আমাদের মেয়েদেরকে ছোটোকাল থেকে শেখানো হয়, এবং আমরা নিজেরাই ঘরে বসে এটা দেখে বড় হই যে আমাদের যেরকম বাবা ভাই তারা সবসময় আগে আসে এবং মেয়েরা, ঘরের মেয়েরা পরে আসে। ইভেন যখন খেতে বসে, আমার এই জিনিসটা এত খারাপ লাগে যে যখন কোনো দাওয়াত হয় বা কিছু, সবচেয়ে আগে ছেলেদেরকে দেখি খুব সুন্দর করে আয়োজন করে খেতে বসতে দেওয়া হয়। এবং ওই নির্লজ্জ ছেলেগুলোর একটা ফোঁটা লজ্জা লাগে না যে তার মা বা বোন বা ভাবি তারা যে এতক্ষণ ধরে রান্না বান্না করলো যে তাদেরকে আগে খেতে বসতে দেওয়া হোক। আপনারা ভাববেন যে এত ছোট জিনিস নিয়ে কথা বলছি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু আজকে এত বড় সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে। এটার মধ্যে আমি বলবো যে আমাদের মেয়েরাও মারাও দায়ী আছে, কারণ আমাদের মাদের কিন্তু এখন সময় এসে গেছে যে আপনাদের ছেলেদেরকে সঠিক শিক্ষা দিয়ে বড় করুন, যে একটা মেয়েকে সম্মান করা, একটা মেয়ের রাইট। এবং একটা মেয়ে যদি রান্না শিখতে হয়, সেটা আপনার ছেলেকেও রান্নাটা শিখতে হবে। একটা মেয়ে যদি একটা ছেলে যখন ঘরের বাল্ব চেঞ্জ করে, সেটা ওই মেয়েটাকেও শেখান। কারণ আমরা যদি না করি, আমাদের সামনের পৃথিবীটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর পৃথিবী। অলরেডি আমরা একটা ভয়ঙ্কর পৃথিবীতে আছি, সেটা আরও ভয়ানক হয়ে উঠছে। সেটা যদি রুখতে চাই বা আটকাতে চাই, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু ফার্স্ট স্টেপগুলো নিতে হবে। আর যাই হোক, ফেমিনিজমের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে এত অত্যাচার, এত কয়েকশো বছর, হাজার হাজার বছর ধরে যেগুলো চলে আসছে, তো মেয়েদের মধ্যে কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে এখন, যারা ফেমিনিস্ট বলে নিজেদেরকে। তাদের মধ্যে কিন্তু ইয়াং জেনারেশনের অনেক মারা আছে, যেমন আমার মতো মারা আছে। তারা যখন তাদের বাচ্চাদের বড় করছে, যেমন আমার মেয়েদেরকে, আমি ওদেরকে যেভাবে বড় করি, আমি কিন্তু কখনো ওদেরকে শেখাই না যে তোমার জন্য কোনো রাজকুমার আসবে, কখনো কোনো তোমার একটা প্রিন্স আসবে, তোমাকে নিয়ে যাবে, তোমাকে এটা করবে সেটা করবে। নো, আমি এদেরকে কখনোই এটা শেখাই না। আমার মেয়েরা কিন্তু অনেক ছোট, তারপর ওরা জানে যে ওরা ওয়ারিয়ার প্রিন্সেস, দে উইল ফাইট ফর দেমসেলভস, ওরা নিজেরা করবে সব, ওদের জন্য কাউকে করে দিতে হবে না। এই যে বাচ্চাগুলো যখন বড় হবে, তখন আপনারা যারা আছেন, যারা নিশ্চয়ই অভিভাবকরা আছেন, এখন 30 আপনাদের বয়স যাদের আছে, আমার মতো 30-32, যাদের ছোট ছোট ছেলে আছে বা মেয়ে বাচ্চা আছে, তো আপনাদের এই ছেলেগুলো কিন্তু বড় হয়ে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। কারণ আমাদের কিন্তু একটা এই অত্যাচার সহ্য করতে করতে মেয়েরা কিন্তু একটা পর্যায়ে চলে যাচ্ছে। এখন কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাদের কিন্তু পরোয়া করছে না। আপনারা যতই হাসেন, ছেলেরা যতই হাসুক আর যাই বলুক, এটা হচ্ছে, অ্যান্ড ইটস এভিডেন্ট। এটা কিন্তু আপনারা কেউ চেঞ্জ করতে পারবেন না। এবং এটা শুধু বিদেশে হচ্ছে না, আমাদের দেশেও ছোট 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 ক্ষুদ্রভাবেও অনেকজনই কিন্তু এখন রুখে দাঁড়াচ্ছে, অনেকজনই কিন্তু বলছে, এবং এই জিনিসটা কিন্তু বাড়তেই থাকবে।
কারণ এটা একটা শব্দ আছে, এটাকে একটা অ্যাকোয়ারিয়ান এরা বলে, যেখানে রাইজ অফ দ্য উমেন, যে উমেনরা একটা সময় বাড়তে থাকবে। বিকজ এটার জন্য দায়ী কিন্তু আপনারাই। আপনাকে একটা বাবা হিসেবে, একটা ছেলে, ভাই হিসেবে, স্বামী হিসেবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা প্রোটেক্ট করবেন আপনাদের মেয়েদেরকে, কিন্তু আপনারা কি করলেন? কিচ্ছু না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, শেষ কথা হচ্ছে যে এখানে যারা, আমি জানি যে সবাই একই না, কিছু মানুষ সংখ্যা এখনও আছে, ছেলেদের কথাই বলছি, প্রচণ্ড ভালো, খুব সম্মান করে, যারা কখনো চোখ তুলে 2 বার সেকেন্ড টাইম একটা মেয়ের দিকে তাকায় না। আমি পার্সোনালি আমি চিনি এমন মানুষদের। কিন্তু তাদেরকে আমি একটা জিনিস অনুরোধ করব যে তোমরা যারা আছো ভাইরা, তোমরা প্লিজ যখন রাস্তা দিয়ে হাঁটবা, অন্য কোনো মেয়েকে যখন দেখবা যে লাঞ্ছিত হতে বা এরকম কোনো নোংরা, কোনো একটা ছোট্ট নোংরা কমেন্টও যদি হয়, ওদেরকে ধরে, যেহেতু আমাদের মধ্যে এখন অনেক ফ্রাস্ট্রেশন, কারো চাকরি নাই, কেউ লকডাউনে বসে আছে, ওই ফ্রাস্ট্রেশনগুলো ওই ইডিয়েটগুলোর উপরে ঝাড়বা। দেখবা যে এটাতে আমাদের জন্য ভালো হবে এবং ওই মেয়েগুলা কিছুটা সুরক্ষিত থাকবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, এত কথা আসলে বলতে চাইনি, কিন্তু আসলে মনটা, এই যে আমি ইদানিং যে খবরগুলো ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশের রেপ কেসের যেসব খবরগুলো পড়ছি বা দেখছি, আমার মনটা খুব বিক্ষিপ্ত হয়েছিল, তাই আজকের এই এত কথা বললাম। আর আমরা আশা করব যে আমরা সবাই ভালো হওয়ার ট্রাই করি, কারণ ভালো হতে আসলে কিন্তু কোনো পয়সা লাগে না, ভালো হওয়াটা একদম ফ্রি, একদম সহজ, বাস শুধু যেটা লাগে সেটা হচ্ছে চেষ্টা। আমরা সবাই সেই চেষ্টাটাই করি, একটা ছেলে হোক মেয়ে হোক, আমরা সবাই ভালো সসম্মানে নিজে বাঁচি এবং অন্যদেরকেও বাঁচতে দিই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ আছে, সুইডিশ বাংলাদেশি ব্লগার, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।